আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি ইলিয়াস হাসান। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশ সীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে হাজারো যাত্রী আটকা পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায় প্রতিদিন 1.5 শতাধিক ফ্লাইট ওঠানামা করে। এর অধিকাংশই চলাচল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে। গেল শনিবার মধ্যপ্রাচ্যের আকাশ অনিরাপদ হয়ে পড়ায় বিকেল থেকে রাত 12টা পর্যন্ত সূচিতে থাকা অন্তত 50টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার আরও 27টি ফ্লাইট বাতিল করা হয়। শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স তাদের নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট চালু রেখেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের 3টি রুট জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউএস বাংলার ফ্লাইট পরিচালিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। এ সময় কর্তৃপক্ষ থেকে জানানো হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো যাত্রী যেন বিমানবন্দর এলাকায় ভিড় না করে। এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা বলছেন পরবর্তী ফ্লাইট কখন হবে তা নির্দিষ্টভাবে না জানতে পেরে অনিশ্চয়তায় তারা। দাবি করেন সঠিক নির্দেশনা যেন তাদের দেয়া হয়। কুয়েতের ফ্লাইট বন্ধ, তাইলে আমাদেরকে জানায় দেওয়া উচিত ছিল না, তাহলে তো আমরা এই ভোগান্তিটাতে পড়তাম না। এখন পর্যন্ত কর্তৃপক্ষ আমাদেরকে কিছু জানায় নেই। আমরা আসলে অনির্দিষ্টতার ভিতরে বা অনির্দিষ্টতার মধ্যে ভুগতেছি যে আসলে কখন আমাদের ফ্লাইট দিবে বা কখন দিবে না। আমাদের বলছে তোমরা ভিতরে যাওয়ার পরে যদি ওনারা রিসিট করে তাহলে তোমরা চলে আসবে, আর রিসিট না করলে চলে যাবে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি বিঘ্নিত হচ্ছে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা। স্বর্ণের বাজার থেকে শুরু করে বিভিন্ন দেশের মুদ্রার মান বেড়ে দেখা দিচ্ছে বড় ধরনের অস্থিরতা। যুদ্ধের আবহ বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। আমদানি নির্ভর দেশ হিসেবে বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। তেলের মূল্য বৃদ্ধি ও রেমিটেন্স প্রবাহে সম্ভাব্য বাধার কারণে দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বাগদুরা মিতির প্রতিবেদন। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বজুড়ে বাজছে অর্থনৈতিক সংকটের সাইরেন। জ্বালানি তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব সরবরাহ ব্যবস্থা সবখানেই বিরাজ করছে চরম অস্থিরতা। ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্যের এই নতুন সংঘাত কেবল আঞ্চলিক স্থিতিশীলতা নয়, বরং বিশ্ববাজারের প্রতিটি সূচককে প্রভাবিত করছে। তেলের দাম থেকে শুরু করে স্বর্ণের বাজার, বিভিন্ন দেশের মুদ্রার মানে দেখা দিচ্ছে বড় ধরনের অস্থিরতা। বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরান। বিশ্ব তেলের 20% সরবরাহ হওয়া হরমুজ প্রণালীর পাশেই এর অবস্থান। বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $100 পৌঁছাতে পারে। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি 0.6 থেকে 0.7% বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থগিত হওয়ার খবরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ববাজারে। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল করতে শুরু করেছে। এর ফলে এয়ারলাইন্স কোম্পানিগুলোর শেয়ারের দাম বড় ধরনের চাপে পড়বে। বিপরীতে যুদ্ধের আবহে বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও। দেশে অপরিশোধিত জ্বালানি তেল, এলপিজি ও এলএনজির সরবরাহ হয় মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধের কারণে সাপ্লাই চেইন ব্যাহত হতে পারে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে লোডশেডিংয়ের ঝুঁকি বাড়বে। যুদ্ধের কারণে দেশে জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি, রেমিটেন্স ঝুঁকি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে দেশে সৃষ্টি হবে অস্থির পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই দাবানল কতদূর ছড়াবে তা এখনো নিশ্চিত নয়। তবে বিশ্ব অর্থনীতি যে এক কঠিন পরীক্ষার মুখোমুখি তা বলাই বাহুল্য। বাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।
প্রতিবেদনে দেখছিলাম মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের দাবানল কতদূর পর্যন্ত পৌঁছাবে তা কিন্তু নিশ্চিত নয়, এবং এ বিষয়ে কথা বলতে আমরা এখন যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডি এর গবেষক এবং অর্থনীতিবিদ মাহফুজ কবিরকে। জনাব মাহফুজ কবির, স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের। আমরা দেখছিলাম আসলে এই যে এক ধরনের অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিতে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে প্রতিবেদন অনুযায়ী যে আসলে যে জ্বালানি তেলের দর বাড়ছে, একই সাথে শেয়ারের ধস হচ্ছে এবং অন্যান্য বিষয়গুলো আমরা লক্ষ্য করছিলাম। আপনি কিভাবে বিশ্লেষণ করেন এই প্রভাবটা কতটুকু ছড়াবে আসলে? না, এর প্রভাব কিন্তু খুব গভীর এবং সুদূরপ্রসারী। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল এটা প্রবাহিত হয়, এবং আসলে আমাদের যে রুট সেটা কিন্তু এই হরমুজ প্রণালী। তো সুতরাং আমাদের দেশে কিন্তু এই জ্বালানি তেলের যে ধাক্কা সেটা কিন্তু ইতিমধ্যে লেগে যাচ্ছে। এটা একটা বিষয়। আর আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে যে এয়ার ফ্লাইট গুলো, তো সেগুলো তো এখন খুবই খারাপ অবস্থাতে আছে। তো সুতরাং আমার কাছে মনে হয় কি যে এই এখন যে একটা সাইকোলজিক্যাল প্রেসার প্লাস যে ইকোনমিক যে প্রেসার গুলো আছে, তো সেগুলো কিন্তু একটা ব্যাপক পর্যায়ে চলে গেছে। তো এটা একটা বিষয়। আর হলো যে মাত্র কিন্তু শুরু হলো যুদ্ধ মনে হচ্ছে, তার কারণ ইরানের দিক থেকেও কিন্তু প্রতিশোধমূলক যে আবার যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে মার্কিন ঘাঁটি, তো সেগুলোতে আক্রমণ করা হবে। তো সেগুলো একটা বিষয়। আর একটা হলো যে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ওআইসি থেকে কিন্তু একটা প্রেস নোট ইস্যু করা হয়েছে, সেখানে কিন্তু ইরানকে নিন্দা জানানো হয়েছে, এবং এটা খুব দ্রুত যদি বন্ধ না করে তারা যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণ করা, মানে প্রতি আক্রমণ, তাহলে সেক্ষেত্রে আবার পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যেতে পারে, বরং উল্টা তাদের দিক থেকেও আবার আক্রমণ হতে পারে। তো একদিকে হলো যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আক্রমণ, অন্যদিকে যদি আবার এই যে ইরানের চারপাশের দেশগুলো থেকে যদি আক্রমণ হয়, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বাড়বে, এবং এইভাবে যদি ছড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু আমরা জানি যে গতকালকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার খবরটি এসেছে, সেই ক্ষেত্রে তো খুব সহসা এই যুদ্ধ থামার, যেমন গতকালকে আমরা ধারণা করেছি হয়তো এক ধরনের আলোচনার ভিত্তিতে এটা থেমে যেতে পারে, কিন্তু এখন তো থামার একেবারে সম্ভাবনা আমরা দেখছি না, নাকি? হ্যাঁ, এই মুহূর্তে মনে হচ্ছে যে আসলে বর্তমান যে শাসক গোষ্ঠী রয়েছে তারা তো মরিয়া হয়ে উঠবে এটা পুরো প্রতিশোধ নিতে, এবং তারা কোনোভাবেই আসলে ক্ষমতা চাপতে চাইবে না। আর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো যে এই সরকারের পরিবর্তন করা, যে ইরানে যে ধ্বংস যজ্ঞ চালাবে বিষয়টা এরকম নয়। তারা কিন্তু ফুল সিলেক্টেড যে টার্গেট সেগুলোতে তারা আক্রমণ করেছে। তো এই অবস্থাতে আমার কাছে মনে হচ্ছে যে এই পুরো জিনিসটা প্রলম্বিত হতে পারে, কয়েক সপ্তাহ যদি হয় প্রলম্বিত, তাইলেও কিন্তু এই পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি বিপর্যস্ত হয়ে যেতে পারে, এবং কোন কোন পক্ষ আসলে জড়ায় এখানে সেটা একটু দেখার বিষয়। তার কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে এইখানে কিন্তু সৌদি আরব এবং একই সঙ্গে যে জর্ডান, এর পাশাপাশি কিন্তু বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবার উপরে কিন্তু আক্রমণ হয়েছে। তো সুতরাং এখানে রিটেলিয়েশনটা কিরকম ভাবে হয় তার উপরে নির্ভর করবে যে আসলে আমরা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখলাম তখন আমরা দেখলাম যে গমের জন্য বা সারের জন্য আমরা সেই সকল দেশগুলোর উপর নির্ভরশীল ছিলাম, আমরা অল্টারনেট খুঁজে নিয়েছি। কিন্তু এই অঞ্চলের তো আমরা খুব, যেহেতু ইরান আমাদের খুব কাছাকাছি অবস্থিত, সেক্ষেত্রে তো এটা কোনো অল্টারনেট নাই, এটা কি সরাসরি আমাদের প্রভাব পড়ার সম্ভাবনা আছে? তো তাই তো? হ্যাঁ, আমাদের আসলে বিকল্প হাতে কিন্তু খুবই কম, মানে নেই বললেই চলে। আর চট করে কিন্তু আমরা জ্বালানির জন্য অন্য কোনো জায়গাতে যেতে পারবো না। তো এখানে যদি আমরা চিন্তা করি যে না ঠিক আছে আমরা দক্ষিণ আমেরিকার দিকে যাব অথবা আফ্রিকার অন্য কোনো যাব, কিন্তু সেটাও কিন্তু আমাদের এই মুহূর্তে আসলে সেরকম ভাবে অপশন খোলা নেই। সুতরাং জ্বালানিটা একটা বড় ধাক্কা, যেটা আমাদের অর্থনীতিতে একটা বড় রকমের চাপ তৈরি করবে। আর একই সঙ্গে আমাদের রেমিটেন্সের প্রবাহ, তো সেখানেও কিন্তু একটা ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে। তার কারণ আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে হয় আমাদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট হচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে। তো সুতরাং এই যে পরিবারগুলো যারা আছে এই বাংলাদেশে তাদের, তো তারা কিন্তু বড় রকমের একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে যে কি হচ্ছে। এবং আবার বাংলাদেশ থেকে কিন্তু অনেকে পাইপলাইনে আছে যে অলরেডি তারা টাকা খরচ করে ফেলেছেন এবং যাবেন। এই সময়টাতে কিন্তু আমরা দেখলাম যে এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। আর আরেকটা জায়গা যেটা কেউ দেখছে না, সেটা হলো বাংলাদেশের পণ্যের একটা বড় গন্তব্য কিন্তু মধ্যপ্রাচ্য। সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য দেশে কিন্তু আমাদের এখন পণ্য যাচ্ছে, তৈরি পোশাক যাচ্ছে এবং অন্যান্য যে খাদ্য পণ্য এগুলো যাচ্ছে। তো এখন এইখানে কিন্তু একটা বড় অনিশ্চয়তা শুরু হয়ে গেছে, যার ফলে আমাদের যারা রপ্তানিকারক তারাও কিন্তু একটা বড় অনিশ্চয়তা, দুশ্চিন্তার মধ্যে চলে গেছেন যে কি অবস্থা হচ্ছে, কি দাঁড়াবে পরিস্থিতি। কিন্তু এই যুদ্ধ যদি আরো বৃহৎ হয়, বড় হয়, সেক্ষেত্রে তো আমাদের প্রবাসীরা এমনও হতে পারে দেশে ফেরত হইতে চলে আসতে পারে এবং নানা ধরনের সংকটের কিন্তু অপেক্ষা করছে। আপনার কাছে কি তেমন মনে হয়? হ্যাঁ, আসলে তো তারা তো খুব দ্রুত ফেরত আসতে পারবে না, তার কারণ ফ্লাইট গুলো বন্ধ। তো এখন যেটা হবে যে তারাও এখানে থাকবেন এবং বড় দুশ্চিন্তার মধ্যে থাকবেন, তাতে পরিবারে যে
লক্ষ লক্ষ পরিবার তারা একটা চিন্তার মধ্যে আছে এবং একই সঙ্গে তাদের খরচটা হবে কিন্তু হয়তো ইনকামটা হবে না। ব্যবসা বাণিজ্যের অবস্থা তো খুব একটা ভালো হচ্ছে না এখন, যা দেখা যাচ্ছে যে স্থবির হয়ে পড়েছে আসলে মধ্যপ্রাচ্য। সেক্ষেত্রে এই যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলো, মনে হয় যে এটা হ্যাঁ নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলো, তারা আসলে এই এখনো খুব একটা গুছিয়ে উঠতে পারেনি। আমাদের যে বর্তমান সরকার কিছুদিন আগে দায়িত্ব গ্রহণ করলো, এখন আসলে কি করা উচিত? তাদের তো কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত, কি করা উচিত? হ্যাঁ, আমি মনে করি যে এখন দুটো উপায় আছে। একটা হলো যে ওআইসির মাধ্যমে আসলে এখানে অগ্রসর হওয়া এবং যাতে দুপক্ষই শান্ত থাকে এবং খুব দ্রুত যেন এই যুদ্ধের অবসান হয়, তো সেটার জন্য কাজ করতে হবে। তার কারণ এই ড্যামেজটাই শুধু বাড়বে। এখন যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধের যে পরিস্থিতি বা যেদিকে মোড় নিচ্ছে, আস্তে আস্তে কিন্তু সেটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মধ্যপ্রাচ্য জুড়ে যেন আগুন না লাগে, এটা প্রথমে আসলে আমাদের কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু একটা সুন্দর সম্পর্ক রয়েছে বাংলাদেশের এবং ইতিমধ্যে একটা ট্রেড ডিল হয়েছে, তো আসলে উভয় পক্ষের জন্যই আসলে এটা কাজ হবে যে এখানে মানে বিশেষ করে বাংলাদেশের দিক থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করতে হবে, যাতে করে এটা না ছড়ায় বেশি এবং যাতে খুব দ্রুত আসলে এই উভয় পক্ষ যাতে শান্ত হয়ে যায়, তো সেটার জন্য আসলে কাজ করতে হবে। আমরা একটা ইন্টারন্যাশনাল প্রেসার দেখছি। আমরা গতকালকেও দেখলাম যে জাতিসংঘ সহ কংগ্রেস থেকে বিভিন্ন নেতারা বলছে এই যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য। এটা কি আসলে এই প্রেসারে থামার সম্ভাবনা আছে আপনার কাছে মনে হয়? এখন যেটা মনে হচ্ছে যে আসলে বর্তমান যে ক্ষমতাসীন যে সরকার ইরানের, তো তারা চাইবে যে ততটা বেশি সম্ভব প্রতিশোধ নিতে এবং তারা আক্রমণ করতে। তবে আমার ধারণা যে আসলে একটা জায়গাতে গিয়ে তো থামতে হবে। তো সেই জায়গাতে কিভাবে সবচেয়ে কম ক্ষয়ক্ষতি করে আসলে এই যে এটা থামানো যায়, তো সেটার জন্য আসলে ইরানকে একটু আশ্বস্ত করতে হবে এবং তাকে আসলে বোঝাতে হবে। তো এটা এবং এখানে কিন্তু জাতিসংঘের দায়িত্ব অনেক বেশি। শুধুমাত্র এখানে উদ্বেগ জানানো দিয়ে শেষ করা এটা কিন্তু কোনো কাজের কাজ নয়। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একই রকমের পথে হাঁটছে। তো এই নিন্দা জানানো, তারপর উদ্বেগ জানানো সেইভাবে কিন্তু কাজ হবে না, আমাদের দ্রুত থামাতে হবে। তো সেটার জন্য আসলে বাংলাদেশের আসলে জাতিসংঘের সাথে এবং একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাজ করতে হবে। আর ওআইসি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এখানে। তো তাদের সঙ্গে কিভাবে খুব দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে এইটা যুদ্ধটা থামানো যায়, সেটার জন্য আসলে উদ্যোগ গ্রহণ করতে হবে। জি, আমরা বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ হতে দেখছি, বাংলাদেশেও একই পরিস্থিতি লক্ষ্য করছি। এবং শুধু যে আমরা শুধু মধ্যপ্রাচ্যের যাত্রীরাই আটকাচ্ছে এমন না, কারণ অনেক কানেক্টিং ফ্লাইটও সেখানে থাকে। এই পরিস্থিতি তো আসলে দীর্ঘ হলে আমাদের এই বিশেষ করে এয়ারলাইন্স ব্যবসা একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই। তার কারণ ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে যাত্রীদের ভিড় বাড়ছে বিভিন্ন এয়ারপোর্টে এবং আমাদের যারা হজ যাত্রী, তো এখন তো হজ শেষ এবং আসলে যে হজ শুরু হবে আবার, তো এই অবস্থাতে আমাদের তো এখন বা উমরা যারা যাত্রী রয়েছেন তো তারা যাচ্ছেন, তো আসলে এখানে বিজনেস ট্রিপ আছে, তারপর পিলগ্রিমেজ আছে এবং একই সঙ্গে যে কানেক্টিং, এগুলো কিন্তু বহু জিনিস আছে। মানে পুরো বিশ্বের যে এয়ারলাইন্স তাদের হাবটাই কিন্তু আসলে মধ্যপ্রাচ্য, এটা বুঝতে হবে আমাদের। এবং এমনও আছে এশিয়ার অন্যান্য দেশেও কিন্তু বিভিন্ন জায়গাতে যাচ্ছে এখান থেকে কিন্তু। তো সুতরাং এটা মাথায় রেখে এবং একই সঙ্গে যে ইউরোপ, তারপরে উত্তর আমেরিকা, এই যে গন্তব্যগুলো আছে, তো সেই গন্তব্যগুলোর কিন্তু যে হাবগুলো আছে, তো সেগুলো যেহেতু মধ্যপ্রাচ্যে, তো সুতরাং ওইখানে যে এই যে একটা সমস্যা তৈরি হলো এই যে যুদ্ধ, এটার কারণে আমার মনে হয় যে এই যে এয়ারলাইন্স ব্যবসা এটা মারাত্মক ক্ষতি হবে। জি, জনাব মাহফুজ কবির, আপনি আমার সাথে আছেন, থাকুন। একটা বিরতি নিচ্ছি। বিশেষ করে হরমুজ প্রণালী কতটুকু ইম্পর্টেন্ট পুরো বিশ্বের অর্থনীতির জন্য, সে বিষয় নিয়ে একটু কথা বলবো। একটু থাকুন, আবার আপনার কাছে ফিরছি। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত, দেখছেন দেশ বাণিজ্য। মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি দীর্ঘ হলে আমদানি নির্ভর বাংলাদেশও বড় অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। ফাহিম ইউসুফের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠছে বিশ্ব জ্বালানি বাজার। বিশেষ করে বিশ্বের প্রায় 20% তেল প্রতিদিন যে গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। আর তেলের দাম বাড়া মানেই দ্রুত বাড়তে পারে বিদ্যুৎ, পরিবহন ও নিত্যপণ্যের খরচ।
বাংলাদেশ বছরে চাহিদার প্রায় 90% জ্বালানি আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ে, ডিজেল পেট্রোলের দাম বাড়ার চাপ তৈরি হয়, আর পরিবহন ভাড়া ও পণ্যের দামও বাড়তে থাকে। এতে সবচেয়ে বেশি চাপে পড়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। যুদ্ধ দীর্ঘ হলে শুধু তেল নয়, অন্যান্য জ্বালানির দামও বাড়তে পারে। তাই সরকারকে এখনই জ্বালানি মজুত বাড়াতে জোর দিতে হবে বলে মনে করেন এ জ্বালানি বিশেষজ্ঞ। কিভাবে জ্বালানি সাশ্রয়, ব্যবহার সাশ্রয় করা যায়, মজুদ গড়ে তোলা যায়, এই বিষয়গুলো হিসাবপত্র করা, সরকারকে চাপ মোকাবেলা করতে হবে ঠিকই, কিন্তু সমস্যা মোকাবেলার তার উপরে গুরুত্ব দেবে না, এটা তো সরকারের উচিত হয়নি। এই উচিত না হওয়ার ব্যাপারটি সরকারকে অনুধাবন করলেই আমি মনে করি যে সমস্যার সমাধান হয়তো আমরা সহজেই মোকাবেলা করতে পারব। অর্থনীতিবিদদের মতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে দেশের শিল্প খাতে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সাম্প্রতিক চুক্তির কারণে সীমিত গ্যাস আমদানি নিশ্চিত হবে। তেল এবং গ্যাস বেশি দামে হলো মার্কেট থেকে কিনে আমাদের মার্কেটটাকে স্টেবল রাখা, তো সেই সক্ষমতা আমাদের কম। সম্প্রতি আমেরিকার সাথে যে চুক্তি করেছে বাংলাদেশ, সেখানে গ্যাস এবং আদার এনার্জি ইম্পোর্টের ব্যাপারে একটা কন্ডিশন আছে, সেটা হয়তো এই মুহূর্তে একটা সাপে বড় হতে পারে। বিশ্লেষকদের সতর্কবার্তা, মধ্যপ্রাচ্যের সংঘাত যত দীর্ঘ হবে বৈশ্বিক অর্থনীতি ততই চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন, চ্যালেঞ্জ মোকাবেলা আসলে কতটুকু প্রস্তুত বাংলাদেশ, সেই বিষয়টি আবার একটু আলোচনা করবো। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডির গবেষক অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ কবির, আমরা আবার একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানে যে বিষয়টি উঠে এসেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি একটি চুক্তির বিষয়টি উঠে এসেছে, যে চুক্তির কারণে আমরা জ্বালানি এবং গ্যাসের ক্ষেত্রে কিছুটা নিশ্চয়তা পাবো। এটা আসলে কতটুকু পাবো? হ্যাঁ, না, এক্ষেত্রে তো অবশ্যই আমাদের একটা চিন্তার বিষয়। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি, তো সেখানে অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি, তো সেটা তো একটা ডাইভার্সিফিকেশন তৈরি করবে। এই মুহূর্তে যে কাতার থেকে আমরা নিয়ে আসছি, তো সেটার সঙ্গে একটা এক ধরনের ব্যালেন্স তৈরি হওয়ার কথা। কিন্তু ওইখানে যেটা একটা বড় চিন্তার বিষয়, সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে এই যতটুকু পরিমাণে আসলে এই ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল, মানে যে 19%, তো সেখান থেকে এখন হবে নাকি 15%, তবে আলাপ আলোচনা করে এটাকে আর কমানো সম্ভব। তো এটা একটা বিষয়। কিন্তু এখন এই অবস্থাতে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং একই সঙ্গে যে ইসরায়েলের যে যৌথ যে হামলা এবং তার যে প্রতি আক্রমণ, যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা বাড়িয়ে দিল, এতে করে যেটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা হলো যে ডলারের দাম বেড়ে যেতে পারে আরেক দফা। মানে এখন যেটা আমাদের একটা সুন্দর একটা ইনফ্লো হচ্ছে আমাদের এখানে, কিন্তু রেমিটেন্সের মাধ্যমে এবং একই সঙ্গে যে এক্সপোর্ট আর্নিং, এই দুটো জায়গা থেকে এবং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। কিন্তু জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে মানে বিশেষ করে জ্বালানির মাধ্যমে আর কি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এতে করে কিন্তু ডলারের অতিরিক্ত চাহিদা তৈরি হবে। এতে আমাদের রিজার্ভের উপরে যে চাপ তৈরি হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তো যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একদিকে হচ্ছে বাণিজ্য চুক্তি এবং সেটা রিয়ালাইজ করা, তো সেটার জন্য দেখা যাচ্ছে আছে আমাদের আসলে আমদানি চাহিদা এমনিতেই বেড়ে যাবে, তার উপরে যে অতিরিক্ত ডলারের যে চাপ। আপনি বিরতির আগে বলছিলেন যে সমস্যা তৈরি হতে পারে, যে আপনি বলছিলেন যে বাংলাদেশের সেখানে এক্সপোর্টের মার্কেটও আছে মধ্যপ্রাচ্যে। এক্সপোর্ট মার্কেটে আসলে কি ধরনের সংকট পড়তে পারে আসলে? হ্যাঁ, এই মুহূর্তে আসলে দুটো বড় যে গন্তব্য আমাদের, সেটা একটা হলো যে সৌদি আরব, আর একটা হলো যে ইউনাইটেড আরব আমিরাত। তো এই সংযুক্ত আরব আমিরাতে আমরা একটু বেশি রপ্তানি করি, আর সৌদি আরব একটু কম। তো সব মিলিয়ে দুটো দেশে কিন্তু আমরা প্রায় $1 বিলিয়ন কিন্তু রপ্তানি করি। এর মধ্যে তৈরি পোশাকের একটা বড় খাত, এবং এর পাশাপাশি কিন্তু খাদ্য পণ্য আমরা রপ্তানি করছি। আমাদের যে বিপুল পরিমাণে যে শ্রমশক্তি সেখানে কাজ করেন বা এশিয়ান যারা আছেন, তারা কিন্তু বাংলাদেশের খাবারও অনেকটাই গ্রহণ করছেন সেখানে। তো এই যে এই পণ্যগুলো রপ্তানি কিন্তু অনেকটা একটা অনিশ্চয়তার অবস্থার মধ্যে পড়ে গেছে, এবং আমাদের রপ্তানিকারকরা ইতিমধ্যে কিন্তু একটা বড় রকমের শঙ্কার মধ্যে পড়ে গেছেন যে তারা যে প্রসেসের মধ্যে আছেন আর কি, রপ্তানি যারা করছেন তারা, এবং একই সঙ্গে এটা ইমার্জিং একটা যে ডেস্টিনেশন সেই হিসেবে যে মধ্যপ্রাচ্য, সেটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। যার ফলে আমরা যে একটা রপ্তানি বৈচিত্র্যকরণের কথা চিন্তা করছি, যে বাজার সম্প্রসারণ করবো, তো এটা একটা মানে উদীয়মান একটা বাজার হিসেবে কিন্তু এটা আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয়, যে আমাদের আসলে রপ্তানির কি অবস্থা দাঁড়াবে। আমাদের কি বিষয় আর আমাদের কি সব ক্ষেত্রে অল্টারনেট জায়গা কি আফ্রিকা হতে পারে কিনা? আফ্রিকা তো আসলে
খনিজ এবং বিভিন্ন ধরনের সম্পদ যেমন আছে, আমাদের ইম্পোর্টের জন্য সুবিধা হয় বা অথবা আমরা এক্সপোর্টের জায়গা থেকেও আফ্রিকায় এখন এই সংকটকালীন ভাবতে পারি কিনা? হ্যাঁ, আফ্রিকাতে আসলে দক্ষিণ আফ্রিকায় একমাত্র আর কি বড় অর্থনীতি। এবং এটি ছাড়াও যদি আমরা দেখি যে হয়তো ইজিপ্ট আছে আর কি এখানে, যে কিন্তু আসলে এই ইজিপ্ট হতে পারে আমাদের একটা তুলার সোর্স, কিন্তু আফ্রিকার আরো কিছু দেশ আছে যেখানে কিন্তু তেল উৎপাদিত হয়, কিন্তু আমাদের ওই যে গ্রেডের সঙ্গে একটু সমস্যা আর কি, যে আমরা যেখানে পরিশোধন করব এই পরিশোধনটা ঠিক কিভাবে হবে, তো সেটা একটা বিষয় আছে। কিন্তু আসলে মধ্যপ্রাচ্য থেকে আমরা কিন্তু বাকিতে তেল আমদানি করি, এটা একটা বিষয়। আমরা এখন আমদানি করি, পরিশোধ করি অনেক পরে। এত সংকটের সমাধান কি সংক্ষেপে একটু বলবেন, যে সরকার আসলে কি করতে পারে সংক্ষেপে, এই যে এত সংকটগুলো আছে? এখন আমাদের বড় এখন একটা অ্যাটেনশনের জায়গা হবে হলো যে ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, তো এবং এটা হয়তো খুব দ্রুত হবে না, কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। তো এটা একটা বিষয়। আর একটা হলো যে আমাদের আসলে এই যুদ্ধটা যাতে খুব দ্রুত থামে, তো সেটার জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। তো সেটা করতে হবে আসলে তিনটা উইং এ। একটা হচ্ছে যে ওআইসির মাধ্যমে, ওআইসির পাশাপাশি কিন্তু আমাদের জাতিসংঘ এবং একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সঙ্গে আসলে একটা জোট প্রচেষ্টা চালাতে হবে, যাতে করে এটা খুব দ্রুত আসলে এটা থামে এবং একই সঙ্গে এসকেলেশনটা যেন না হয়, বেশি যেন ছড়িয়ে না পড়ে, তো সেটা একটু নিশ্চিত করতে হবে। যে একই সাথে আমরা হরমুজ প্রণালী নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুনছি। এই যে হরমুজ প্রণালী আসলে এটা কোনোভাবে এইটাকে চালু রাখার কোনো ব্যবস্থা করার সুযোগ আছে কিনা, নাকি এটা সংকটে পড়ে যাবে এখন? না, এটা আসলে করতে হবে আমাদের। তার কারণ এই ডাইভার্সিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই যে কোনো ধরনের যে প্রবলেম সেটাকে অ্যাভয়েড করার জন্য। তো এবং এইটা এখনই যদি আমরা শুরু করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হয়তো একটা রেজাল্ট পাবো, কিন্তু এখন আমরা যদি হাত পা ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে তো আমাদের হবে না। সুতরাং একদিকে হলো যে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে, অন্যদিকে হচ্ছে যে আমাদের অন্যান্য পথও মানে খোলা রাখতে হবে, যাতে করে আমাদের যে এই আপৎকালীন সময়টাতে আমরা যেন আমাদের যে সোর্সিং গুলো সেগুলো ঠিক মতো করতে পারি। জি, আমরা মনে করি যে আসলে এই সংকটটি কাটিয়ে ওঠা দরকার। আপনি বলছিলেন যে এখন থেকে আমাদের কূটনৈতিক প্রচেষ্টাগুলো চালিয়ে যাওয়া উচিত। আমরা মনে করি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এই বিষয়টি লক্ষ্য করবেন। অনেক ধন্যবাদ জানাব মাহফুজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো দেশ বাণিজ্য সংবাদে। আমরা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।